জামাই কোটার বুদ্ধিজীবীর খুব বড় চিন্তা ছিল যে জামাতের অর্থমন্ত্রী কে হবে। জামাত ইসলাম যদি সরকারে আসে তাতে অর্থমন্ত্রী কে হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। কিন্তু বিএনপি নিজেরই মন্ত্রী বানানোর লোক ছিল না। আমি একটা এপিসোড করেছিলাম কেমন হইলো তারেক রহমানের মন্ত্রিসভা, মনে আছে না? ওইখানে একটা ছড়া বলেছিলাম, সুকুমার রায়ের ছড়া। তারেক রহমানের মন্ত্রিসভার সাথে মিল আছে, শুনবেন আবার যদি না শুনে থাকেন শোনেন। এডিটর সাহেব শোনান একটু। তো বিএনপি মন্ত্রিসভায় এমন সব রত্ন আছে, হে বিএনপি সবিন পার্টি ভান্ডারে তো বিবিধ রতন, কারে ছাইরা কারে ধরি। সুকুমার রায়ের একটা ছড়া ছিল, সৎপাত্র, ওইটার সাথে মিল আছে বিএনপির মন্ত্রিসভার। শুনবেন, শুনেন মজা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটির তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম, তার একটা মন্ত্রিসভা পেলাম। পেছেন একটা মন্ত্রিসভা, মন্দ না। শুনিছেন, খুশি আছেন? হ্যাঁ, এনে কইবেন না ফাইন হয়েছে, ফাইন ফাইন। ও কছেন, বহুত বহুত শুক্রিয়া। তো বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বানানোর লোক আছিল না, ভাড়ায় চালিত একজন পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। দেখেছেন না টেম্পু যেভাবে ভাড়ায় চালিত করে, উনকে এটা টেম্পু পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। এটাই নাকি বিএনপির সবচেয়ে স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের মাস্টার স্ট্রোক। সে কি করেছে, ইরানে আওয়ামী লীগে হামলা করেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তার পরিবার সহ মাইরা ফেলাইছে আমেরিকার ইসরায়েল বোমা মেরা। আর বিবৃতি দিছে কি, কোন শোক জানানো নাই, উল্লেখই নাই যে ওনারে মাইরা ফেলা হয়েছে। সকল আন্তর্জাতিক রীতি নিয়ম নীতি ভঙ্গ কইরা। উল্লেখ নাই যে ইরানে বোমা ফেলা হইতেছে বৃষ্টির মতো, এবং বোমা ফেলা শুরু করছে আমেরিকা আর ইসরায়েল। ফুন্দের আলো রুটি যাইয়া বয়ান দেয়, তাদের নাকি বিদেশিরা কয় আর লজ্জায় নাকি মাথা কাটা যায়। শুনেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। প্রথম আলো এবং ডেইলি স্টার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। শুনেছেন, ওরে আমার লজ্জা রে। হাসিনা যেমন মেট্রো রেল আর বিটিভি পুরানিয়া ক্যান্ডে নাটক করেছিল, এরা ফুন্দের আলো আর দিল রিস্তার নিয়া ওই একই নাটক করিচ্ছে। নাটক কম করো প্রিয়, মিল আছে না? এরা দেশের উপরে নির্বিচারে বোমা ফেলতেছে, বাচ্চাদের স্কুলে বোমা ফেলে, মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, সর্বোচ্চ নেতাদের মেরে ফেলতেছে। তার উপরে বোমা মারা শুরু করছে আমেরিকার ইসরায়েল। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়, তাতে এইসবের কোনো উল্লেখ নাই, এমনকি নিহত নেতার জন্য কোনো শোক নাই। আমেরিকা যে ভাষায় বিবৃতি দিছে, ইসরায়েল যে ভাষায় বিবৃতি দিছে, ইন্ডিয়া যে ভাষায় বিবৃতি দিছে, ঠিক একই ভাষায় বিবৃতি দিছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওই বিবৃতিতে জালেমের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে ফেরাউনের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে আমরা নমরুদের কণ্ঠস্বর শুনি। নিউ এজেন্ট নুরুল কবির নাকে রুমাল চেপে বিএনপি ভোট দিছিল, শোনেন নাই? শোনেন আবার। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন, সেই নুরুল কবির এইটাও সইতে না পেরা ইংরেজির স্ট্যাটাস মারিছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তো কইছেটা কি, বাংলায় কই লিখেছে,
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার সম্প্রসারণ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের অবৈধ আগ্রাসী যুদ্ধের বিষয়ে দেশের মানুষের অনুভূতিকে প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেখানে এটা স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা ছিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু আমেরিকা ইসরায়েলের অপরাধের নিন্দা জানাতেই ব্যর্থ হয়নি, বরং অপরাধী জুটির নামও উল্লেখ করা হয়নি। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের মানুষ এমনকি আমেরিকার গণতান্ত্রিক মনোভাবাপন্ন অংশের লোকজনও যখন ইরানের উপরে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্টো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে সমালোচনা করছে। এটি আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এটি রাষ্ট্রের এক নৈতিক ব্যর্থতা, অগ্রহণযোগ্য, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। খুবই ভালো লিখেছেন উনি, উনারা ধন্যবাদ। উনি এখন হুশে আসিছেন। কেন নুরুল কবির ভাই, আপনার ভাষায় তো মোনাফেক জামাত ক্ষমতায় আসেনি, মানে নেন এটাও মানতে পারতেছেন না কেন? এটা বুঝতে পারেননি কেন এটা ঘটবে? এত সিনিয়র মানুষ, বাম রাজনীতি করে আসছেন, আপনি এটা বুঝতে পারেননি এটা ঘটবে? চান্দাবাদী, ধান্দাবাজি, সন্ত্রাস, ধর্ষণের গন্ধ নাকে রুমাল চেপে সহ্য করে ভোট দিচ্ছেন এই বিএনপি রে। জামাতের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করে গেছেন, নাকে রুমাল চেপে এই গন্ধও নেন, এটা নিতে পারতেছেন না কেন? এই জিনিস আরো আসবে, এটা বুঝতে পারেননি এত বড় বাম হইয়া, এত দিনের এত পুরানা বাম হইয়া, এত সিনিয়র মানুষ হইয়া এটা বুঝতে পারেননি। এ দায় কার? এভাবে তো বাংলাদেশকে আপনারাই বারবার গাড্ডায় ফেলাইছেন। হাসিনা তো বাংলাদেশকে বাপের তালুক মনে করে শাসন করতো বাংলাদেশকে। খলিলুর রহমান না বাংলাদেশকে আমেরিকা, ইসরায়েল আর ইন্ডিয়ার দাস বানায় তারপর বিদায় নেবে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জেনারেল অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিলাম মেলা আগে। তো একটা সেশন ছিল জেনেরিক ড্রাগ নিয়ে। ওইখানে আমেরিকার যে পজিশন, এটা আমেরিকা ডিফেন্ড করতেছে না, কিন্তু চুপ করে বসে আছে আমেরিকানরা। চিল্লাইতেছে নাইজেরিয়ার প্রতিনিধি, নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। তো আমেরিকান এরকম খলিলুর রহমানের মতো মাউথ পিস বানায় রাখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। খালি তো দোস্ত অজিত দোভালের দাওয়াত দিচ্ছে। দেখেন অজিত দোভাল আর খলিলুর রহমান মিলা কি তাণ্ডব চালায় বাংলাদেশে। এক রামে রক্ষা নাই, সুগ্রীপ্তার মিতা। হাসিনার সরকার তারেক রহমানের সরকারের চাইতে পররাষ্ট্রনীতিতে কয়েক গুণ ভালো ছিল। ইউক্রেনের টাইমে বিবৃতি দিছে না, ব্যালেন্স বিবৃতি দিছে না, পড়ে দেখেন। হাসিনার আমলে তো চীন, আমেরিকা, ইন্ডিয়া তারে ব্যালেন্স করে চলছে। ইন্ডিয়ার হেজিমনি ছিল, কিন্তু সে তো ব্যালেন্স করছে। চীন, ইন্ডিয়া, আমেরিকা ব্যালেন্স করছে না। এখন খলিলুর রহমান কি করবে? ইরান তো বাংলাদেশে তাদের এমবাসিতে শোক বই খুলিছে, ওটি খলিলুর রহমান যায় সাইন করবে না? করবে না? ওটি শোক জানাবে না? ওখানে শোক জানাবে, অবশ্যই জানাবে। তো বিবৃতিতে শোক জানাইতে হাগা কষা হয়ে গেছিল কেন? আসলে খলিলুর রহমান ধরে নিছিল ইরানের রেজিম চেঞ্জ হবে, বদলাবে, তাই উত্তেজনা ধরে রাখতে পারে নাই। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন খলিলুর রহমান কবে? না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝেছ? সে বুঝতে পারে নাই ইরানের রেজিম এইভাবে বদলাবে না, যদি না ইরানের ভেতর থেকে প্রতিরোধ হয়। ইরানের ভেতর থেকে ইরানের জনগণ যদি রেজিম চেঞ্জ করে সেটা অন্য বিষয়। ইরানের লিডারশিপ পুরাটা ধ্বংস হয়ে গেলেও ইরান লইরা যাবে। ইরানের সরকারকে ফেলায় দেওয়া অত সহজ না। ইরানে এর আগেও এমন ভাবে ইরানের লিডারশিপকে মেরে ফেলা হয়েছে অনেককে। ইরান পরে নাই, রেজিম চেঞ্জ হয় নাই, রেজিম বদলায় নাই। কি কি করা হয়েছিল আসেন সেটা দেখি ইতিহাসে, তাইলে বুঝবেন এখন যেটা ঘটছে সেটা আগেও ঘটছিল। অনেকে বলতেছে ইরানের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ঢুকিছে। হ্যাঁ, ঢুকিছে, এটা আজকের কথা না, অনেক আগে থেকেই ঢুকিছে। 1981 সালের 28 জুন ইরানের বিপ্লবী ইসলামিক রেভলিউশনারি পার্টির হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বোমা বিস্ফোরণে ইরানের প্রধান বিচারপতি এবং খমিনির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মন্তাজারি এবং 4 জন ক্যাবিনেট মেম্বার, 27 জন মজলিসের সদস্য মানে আইনসভার সদস্য মানে সংসদ সদস্য নিহত হয়। তার একদিন আগে 27 জুন 1981 সালে আলী খামিনি মানে যিনি মারা গেছেন, উনি তখন রেভলিউশনারি গার্ডের সুপারভাইজার ছিলেন, ডেপুটি ডিফেন্স মিনিস্টার ছিলেন। উনি একটা বক্তৃতা দিতে যে টেপ রেকর্ডারের মধ্যে বোমা লুকায় রাখা হয়েছিল, সেটা বিস্ফোরিত হয়। সেই যাত্রা প্রাণে বেঁচে যায়, কিন্তু চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। ওনার কিন্তু ডান হাত চিরস্থায়ীভাবে প্যারালাইজড, ডান হাত নড়ত না। কিন্তু দেখেন ওই নিউজ দেখেন। উনি যে এইভাবে শহীদী মৃত্যু বরণ করছেন, শুধু ইরানে না সারা দুনিয়াতে উদ্দীপ্ত করছে, তার হিসাব নাই। মোহাম্মদ আলী রাজাই দ্বিতীয় রাষ্ট্রপতি ইরাক ইরান যুদ্ধের সময় 1981 সালে 30 আগস্ট প্রধানমন্ত্রী অফিসে বোমা বিস্ফোরণে নিহত হন। মোহাম্মদ জাভেদ বাহানার তৎকালীন প্রধানমন্ত্রী একই হামলায় নিহত হন। সাথে 6 জন আরো উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইরান ইরাক যুদ্ধের অন্যতম সফল সমন্বয়ক জেনারেল সৈয়দ আলী সিরাজি 1999 সালে
উনিও নিহত হন, ওনাকেও মেরে ফেলা হয়, অ্যাসাসিনেট করা হয়। এই যতগুলো হামলার কথা বললাম সবগুলো হামলা করে একটা চরম বামপন্থী মার্কসিস্ট ইরানি সংগঠন মুজাহিদিন আখালেক, সংক্ষেপে MEK। ইরানের বিপ্লবের পর এরাই খমিনির বিপ্লবী সরকারের সবচেয়ে বড় আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ছিল। উপরের এত সব বিশাল হামলা আর সফল অ্যাসাসিনেশনের পরেও খমিনির এই রেজিম ভালোভাবেই টিকে যায়, এবারও যাবে ইনশাল্লাহ। এই ইতিহাস খলিলুর রহমানের মনে জানা নাই। খালি 1981-82 সালেই MEK খমিনি সরকারের প্রায় 650 সদস্যকে অ্যাসাসিনেট করে। 650, একজন দুইজন না। MEK এত কিছু করার পরে রেজিম ফল করাইতে পারে নাই। আর আমেরিকা ইসরায়েল ভাবতেছে কিছু জেনারেল লিডারকে বিমান হামলায় মারলে রেজিম ফল করবে। হ্যাঁ, এতই সোজা। হ্যাঁ, MEK আমেরিকা ইসরায়েলের চেয়ে বেশি ডেঞ্জারাস ছিল, কারণ তারাও ইরানি এবং সফলভাবে ব্যাপক আকারে রেজিমকে তারা ইনফিলট্রেট করছিল। ওই জায়গা থেকে উঠে আসছে ইরান, আবারও আসবে। শিখেন ওদের কাছ থেকে মেরুদণ্ড কাকে বলে, মর্যাদা কাকে বলে, বীরত্ব কাকে বলে, আত্মসম্মান কাকে বলে। আমরা যদি এটা শিখতে পারি, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। মনে রাখেন, লড়াই করতে করতে মরে যাওয়াটাই পরাজয় না, মাথা নত করাটা পরাজয়, মাথা উঁচু করে নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা বিজয়। অনেকে বলতেছে চায়না কি এই কনফ্লিক্টে অংশ নেবে ইরানের পক্ষ হইয়া, বা রাশিয়া কি করবে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো আমরা যদি কয়েকটা ডট মিলাইতে পারি। তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন এই লড়াইয়ে ট্রাম্প আসলে কি অ্যাচিভ করতে চায়, আর সেইটা বুঝলে চায়না কি পজিশন নেবে সেটাও বুঝতে পারবেন। আসেন ট্রাম্পের খেলাটা বুঝে দেখি। আমাদের একটু আগে থেকে শুরু করতে হবে, না হলে একটা বিগ পিকচার যেটাকে বলে সেটা স্পষ্ট হবে না। কয়েক বছর আগে পর্যন্ত আপনারা শুনছেন না যে আমেরিকার সুপ্রিমেসি ভেঙে যাচ্ছে, আমেরিকার গ্লোবাল লিডার নাই, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে চোরের মতো রাতের অন্ধকারে, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তায়, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ, চীনের দ্রুত উত্থান, ব্রিক্স দেশগুলোর ডলারের বিকল্প নিয়ে কথা বলতেছে। বিশ্ব রাজনীতিতে একটা ধারণা তৈরি হচ্ছিল আমেরিকার আগের মতো নাই। এখন আসেন আমেরিকার ভেতরের দিকে। আমেরিকার ভেতরে গত দশকে ডেমোক্র্যাট পার্টি দ্রুত প্রগতিশীল পজিশন নিছে, মানে হাঙ্গারের সোয়াবিন পার্টির মতো। ইমিগ্রেশন আইন সফট করছে, ক্রিমিনাল জাস্টিস রিফর্ম করছে, জেন্ডার এবং সামাজিক রীতিতে পরিবর্তন করছে, বড় আকারের সরকারি ব্যয় করছে, কালচারাল পলিসি করছে নতুন। এই পরিবর্তন পার্টির ভেতরে দ্রুত হয়েছে, মানে এটা তো ভালো লিবারাল পদক্ষেপ, প্রগতিশীল পদক্ষেপ। কিন্তু ভোটাররা এত দ্রুত বদলায় না, তাদের চিন্তা আকাঙ্ক্ষা এইগুলা না যে ইমিগ্রেশন সহজ হইল কিনা, সমাজ রংধনুর 7 রঙে রাঙাইল কিনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হইল কিনা, তা না, বরং তার স্বপ্ন আকাঙ্ক্ষা আলাদা। ফলে একটা গ্যাপ তৈরি হয়, রাজনৈতিক নেতৃত্ব একদিকে আর সাধারণ মানুষ অন্যদিকে। আমেরিকান নাগরিকের অনেকেই অনুভব করলো রাষ্ট্রের অগ্রাধিকার বদলে গেছে, প্রায়োরিটি বদলে গেছে, কিন্তু তাদের জীবনের যে মৌলিক প্রশ্নগুলো তাদেরকে সবসময় তাড়িত করে সেটা রয়ে গেছে। সেটা কি? চাকরি, ব্যবসা, শিল্প, এনার্জি, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য। এই গ্যাপের মধ্যে আসে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন। এই গ্যাপের মধ্যে আসে। এটা শুধু একটা স্লোগান না, এটা ছিল একটা সাইকোলজিক্যাল রিকল, মনস্তাত্ত্বিক রিকল। পুরানো ভয়, গর্ব, ক্ষোভ এবং ঐতিহাসিক স্মৃতি মানুষের মনে আবার জাগায় তোলা। আমেরিকা গ্রেট ছিল, এখন দুর্বল, আবার শক্ত হইতে হবে। এখানে প্রশ্ন আসে কিভাবে গ্রেট হবে? কেউ শুধু আবেগ দিয়ে সুপার পাওয়ার হয় না। একটা রাষ্ট্র তখনই গ্রেট থাকে যখন তার থাকে উৎপাদন, শিল্প ক্ষমতা, এনার্জি, নিরাপত্তা, সামরিক শ্রেষ্ঠত্ব, আভ্যন্তরীণ ঐক্য। তাহলে আমেরিকাকে গ্রেট হতে হলে কাকে হারাতে হবে? আজকের পৃথিবীতে আমেরিকার তাহলে প্রকৃত চ্যালেঞ্জার কে? চীন। রাশিয়া আঞ্চলিক শক্তি, কিন্তু বৈশ্বিক শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এই স্কেলে চ্যালেঞ্জ করতে পারে শুধু চীন। তাহলে যদি আপনি আমেরিকাকে আবার গ্রেট করতে চান, আপনাকে কি করতে হবে? চীনকে হারাইতে হবে। আপনাকে আপনার চ্যালেঞ্জারের অর্থনৈতিক গ্রোথ স্লো করতে হবে, বা তার চেয়ে বেশি গ্রো করতে হবে। আপনি যদি তার চেয়ে বেশি গ্রো করতে না পারেন, তাহলে আপনার চ্যালেঞ্জারের গ্রোথকে স্লো করতে হবে। এটাই আমেরিকাকে গ্রেট করার তরিকা, সিম্পল তরিকা। তাহলে কি করতে হবে? তার শিল্পের জ্বালানি কেটে দিতে হবে, তার সাপ্লাই লাইন ঝুঁকির মধ্যে ফেলতে হবে। সরাসরি যুদ্ধ না, স্ট্র্যাটেজিক প্রেসার, কৌশলগত চাপ। চীনের একমাত্র দুর্বলতা সে তেলের উৎপাদক না, আমেরিকা নিজের তেল নিজে উৎপাদন করে। দুনিয়ার সবচেয়ে বড় তেলের মজুত আমেরিকার। চীনকে প্রত্যেকদিন বিপুল পরিমাণে তেল আমদানি করতে হয়। তেল ছাড়া চীনের অর্থনীতি থমকে যাবে। তার শিল্প দাঁড়ায় আছে সমুদ্রে পথে আসা তেলের উপরে, আর কিছু আসে রাশিয়া থেকে পাইপলাইনে। চীনের জন্য এই সমুদ্র পথে আসা তেলের বড় উৎস কোথায়? মধ্যপ্রাচ্য, ইরান, ভেনিজুয়েলা। রাশিয়া থেকে আসে মাত্র 20%। এবার বুঝছেন কেন ভেনিজুয়েলাতে অ্যাটাক করে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো? ভেনিজুয়েলার তেল আর আসতেছে না চায়নাতে। 67% কমে গেছে আসা তেল, ভেনিজুয়েলার তেল। 2025 সালে ভেনিজুয়েলার তেল রপ্তানির প্রায় 60 থেকে 80% ছিল চীনে। তারপরে কি হলো? ভেনিজুয়েলা বন্ধ,
এরপরে আসলো ইরানের সাথে যুদ্ধ বাধায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল। শোনেন, Attention all ships, attention all ships, attention all ships. This is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from a Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. তাইলে আপনি সরাসরি বেজিং এর শিল্প শক্তিরে দিলেন ধাক্কা। কারখানা বিদ্যুৎ ছাড়া চলে না, এআই ডাটা সেন্টার এনার্জি ছাড়া চলে না, ইস্পাত সিমেন্ট সেমিকন্ডাক্টর সবকিছুর মূলে জ্বালানি। চীন একেবারে বসে যাবে যদি তেল না আসে। মানে চায়নার এনার্জি বা জ্বালানির সরবরাহ কমে গেছে এর মধ্যেই। এই বিশাল ইকোনমি চলবে কিভাবে তাইলে? এই জন্য চায়না পাগলের মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতেছিল, যে রেল বা ট্রেন বা সরাসরি পাইপলাইন দিয়ে তেল আনবে, মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতা কমবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বড় লক্ষ্য ছিল চীনের জ্বালানি সরবরাহ নিরাপদ করা। তাইলে এই যুদ্ধটা নিছক ইরান বরং আমেরিকা না, এটা ভেনিজুয়েলা বরং আমেরিকা না, এটা সাপ্লাই লাইন বরং সুপ্রিমেসি। একটা সুপার পাওয়ার কখনো শুধু যুদ্ধ করে টিকে থাকে না, সে তার প্রতিদ্বন্দ্বীর উত্থানের গতি কমায় দেয়। আপনি যদি আপনার চ্যালেঞ্জারের, আপনার প্রতিদ্বন্দ্বীর জ্বালানির প্রবাহকে অনিশ্চিত করেন, তার বিনিয়োগে ভয় ঢুকান, আপনি তার শিল্প পরিকল্পনায় ঝুঁকি ঢুকান, আপনি তার ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে থামায় দেন। এটাই গ্রেট এগেন, বুঝিছাও? ল্যাং মেরে ফেলে দিলাম আমার প্রতিদ্বন্দ্বীকে। দেশের ভিতরে প্রগতিশীলতার সংশোধন আর বাইরের চাপ, এটাই ট্রাম্প। ভেতরের বর্ডার, শিল্প এনার্জি পুনর্গঠন, বাইরে চ্যালেঞ্জারের প্রতিদ্বন্দ্বীর সাপ্লাই লাইন কেটে দেওয়া। তাইলে পুরা ঘটনাটাকে যদি আমরা একটা যৌক্তিক কাঠামোর মধ্যে সাজাই, তাহলে এরকম হয়। এডিটর সাহেব পাশে লিখেন, আমেরিকার বৈশ্বিক আধিপত্য দুর্বল হওয়া। ওই থেকে আসলো কি? দেশের ভেতরে রাজনৈতিক বিভাজন, জনমতের একটা ফাঁক তৈরি হলো রাজনৈতিক দল এবং জনমতের। সেই ফাঁক পূরণ করতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন এই রাজনীতি। সেইখান থেকে চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা। তারপরে চীনের জ্বালানি আমদানির উপরে নির্ভরতা আছে, এটা আমি জানি, সেই জন্যই চীনের জ্বালানি আমদানির সাপ্লাই লাইন কাটা দেওয়া। ইরান এবং ভেনিজুয়েলার উপরে চাপ সৃষ্টি, ইরান এবং ভেনিজুয়েলার তেল আসা বন্ধ করে দেওয়া, জ্বালানি সরবরাহে কৌশলগত সংকোচন। প্রশ্ন হলো, এটা কি পরিকল্পিত গ্র্যান্ড স্ট্র্যাটেজি, নাকি ঘটনাগুলো কাকতালীয় ভাবে একই দিকে গেছে? এটা ইতিহাস পরে বলবে। কিন্তু আপনি যদি পুরো মানচিত্র একসাথে দেখেন, ভেতরের রাজনৈতিক গ্যাপ, আমেরিকা গ্রেট এগেনের আবেগ, আর চীনের এনার্জি নির্ভরতার বাস্তবতা, তাহলে একটাই লজিক দাঁড়ায়, সুপার পাওয়ার টিকে থাকে তখনই যখন সে নিজের ভিত শক্ত করে এবং প্রতিদ্বন্দ্বীর ভিত ধসায় দেয়। চীনকে এই সংঘাতে তাইলে জড়াবে? চীন প্রথমে চাইবে সংঘাত বন্ধ হোক। চীন এটাও চাইবে ইরান যেন না হারে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পুরা ইরানের পক্ষে মিডিয়া ক্যাম্পেইন করতেছে। দেখেন, চীনকে এই অচল অবস্থা কাটানোর ব্যবস্থা করতেই হবে, না হলে চীনের ইকোনমি টিকবে না, মারাত্মক ধাক্কা খাবে। এই সংঘাত যদি 2 সপ্তাহের বেশি যায়, তাহলে গোটা দুনিয়ার ইকোনমি এই শক টের পাবে। শুধু চায়না না, ইউরোপ টের পাবে এই শক, বাংলাদেশ এই টের পাবে এই শক, বাংলাদেশ এর থেকে দূরে থাকবে না। তো শেষ কথা হইতেছে, চায়না কিছুতেই আমেরিকাকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে দিবে না। আগামী দিনগুলোতে দেখতে থাকেন আমেরিকা কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ করে। আমেরিকার পিছু হটার অনেক উদাহরণ আছে, আর একটা দেখার জন্য তৈরি হন। খুব শীঘ্রই এটা শুরু হবে। ইতিহাস আমাদেরকে একটা জিনিস বারে বারে শেখায়, সামরিক শক্তি বড় কথা না, রাষ্ট্র টিকে থাকে ইচ্ছা শক্তিতে, জনগণের আত্মমর্যাদায়। ইরান সেই ইচ্ছা শক্তি দেখাইছে বহুবার। 5000 বছরের সভ্যতা এত সহজে মাথা নত করবে না। আর এই যুদ্ধটা কেবল ইরানের না, এটা আসলে ভবিষ্যতের পৃথিবীর যুদ্ধ। সুপ্রিমেসি থাকবে কার হাতে? আমেরিকা আর ইসরায়েলের হাতে, নাকি বাকি বিশ্বের হাতে? আমরা এর ফল দেখবো আগামী দিনগুলোতে। আমেরিকা আর ইসরায়েলের কর্তৃত্ব, তার মাতব্বরীকে পরাজিত করাটাই সারা দুনিয়ার আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।